আইনটা সার্বজনীন হতে হবে এবং তার বাস্তবায়ন কাঠামো সার্বজনীন হতে হবে। শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট বা দুইটা অধিদপ্তর না, আমরা 4টা অধিদপ্তরের কথা বলেছি, যেখানে একটা কর্মসংস্থান অধিদপ্তর থাকবে, এখন যে দুটো আছে, এবং একটা সামাজিক নিরাপত্তা অধিদপ্তর। আমরা একটা জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি, যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে, সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে। তো আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয়, এটা বৈষম্যহীন হয়। প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে, সে স্বনিয়োজিতই হোক, সে হকার হোক, আর সে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী হোক। তার বিপদে, তার অসুস্থতায়, দুর্যোগে, মহামারীতে, অবসরে তার জন্য একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকবে। প্রত্যেকের একটা মজুরির মানদণ্ড থাকবে যাতে সে একটা মজুরি দাবি করতে পারে, যেন জাতীয় ন্যূনতম মজুরির কথা উল্লেখ করেছি। আমরা একটা নিরাপদ কর্মপরিবেশের কথা বলেছি, যাতে যে যেখানে যেভাবেই নিয়োগ করুক না কেন তার নিরাপদ কর্মপরিবেশের গ্যারান্টি দিতে হবে। এখনকার যে নিরাপত্তা সংক্রান্ত আইন আছে, এটা আমরা জানি এটা প্রাতিষ্ঠানিক সেক্টর ভিত্তিক। এখানেও মানে নিরাপত্তার ব্যাপারেও আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সেটা ভাঙতে বলেছি। অর্থাৎ আমি যদি মোটা দাগে বলি, যেটা আপনাদের কাছে লেখা আছে, যে প্রথম শর্তই হচ্ছে আমাদের কিভাবে বাংলাদেশের শ্রম জগতের সুরক্ষাটা সার্বজনীন করা যায়। এটার জন্য আইনের কোথায় কোথায় পরিবর্তন হবে, প্রাতিষ্ঠানিক কাঠামোর কোথায় পরিবর্তন হবে, স্কিমের কোথায় পরিবর্তন হবে, প্রতিকার পাওয়ার কোথায় কোথায় পরিবর্তন হবে, এবং প্রতিনিধিত্বের কোথায় কোথায় পরিবর্তন হবে। আমরা ধরিয়ে নিই, যিনি চাকরি করেন না, যার কোনো নিয়োগকারী নাই, তার মনে হয় দর কষাকষি করার কোনো জায়গা নেই। আমরা সেটা একটু ভাঙতে চেয়েছি, যে যিনি চাকরি করেন না তারও দর কষাকষি করার জায়গা আছে। অভিবাসী শ্রমিকেরও শ্রমিক হিসেবে স্বীকৃত হয়ে সংগঠন করার অধিকার থাকতে হবে, কারণ একজন রিক্সাওয়ালারও সিটি কর্পোরেশনের দর কষাকষি করতে হয়, ট্রাফিক পুলিশের সাথে করতে হয়। শ্রম সংস্কার কমিশন থাকবে, ঠিক তেমনি একটি সামাজিক নিরাপত্তা, সামাজিক সংলাপ ফোরাম থাকবে, জাতীয় সামাজিক সংলাপ ফোরাম, যেখানে আমাদের মালিক, শ্রমিকদের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, বিশেষ করে উন্নয়ন সহযোগিতার প্রতিনিধি থাকবে, যারা বিভিন্নভাবে বাংলাদেশের শ্রম জগৎ নিয়ে উদ্বিগ্ন থাকে, পরামর্শ থাকে তাদের, এবং আমাদের ব্যবসায়িক প্রতিনিধিরা থাকবে। বৈষম্য দূরীকরণের জন্য এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি সহ সব ধরনের সহিংসতা বন্ধের জন্য কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি, যেখানে কি কি থাকতে হবে। শুধু হাইকোর্টের আদালতে কমিটি করা না, আইনের কোথায় কোথায় পরিবর্তন হবে, প্রতিকারের কি কি ব্যবস্থা থাকবে। সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার সুপারিশ করেছি, যেটি 6 মাস হতে হবে এবং এটি 2 বছর পর্যন্ত বাড়ানো যাবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে বহু ব্যবস্থা আছে যেখানে একজন নারী বা একজন পুরুষ 5 বছর পর্যন্ত ছুটি নিতে পারে একটা দপ্তর থেকে। 6 মাস সার্বজনীন কথা বলেছি, এবং এই শুধু প্রতিষ্ঠান ভিত্তিতে না, অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের জন্য, এবং সেটি সরকার তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় করবে। সেটি আপনার প্রয়োজন বোধে সামাজিক বীমার আওতায় থাকবে, এবং ব্যক্তিগত যে খাত সামর্থ্য নাই এটা পূরণ করার, সেখানে সরকার তার সহযোগিতা করবে বাকি 2 মাসের জন্য। আমরা চাই যে প্রত্যেক কারখানায় একটি ওয়ার্কপ্লেস কোঅপারেশন কমিটি গঠিত হবে, যেখানে যে কোনো অসন্তোষ তৈরির আগে যেন সেটি আলোচনার মাধ্যমে সহজ সমাধান করা যায়। যদি না করা সম্ভব হয়, তাহলে যেন সেই কমিটির পক্ষ থেকে সরকারি দপ্তরকে জানানো হয়, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা ফয়সালা করার ব্যবস্থা নেবে। আমরা বকেয়া মজুরির ব্যাপারে খুব কঠোর অবস্থানের একটা সুপারিশ করেছি, যেটা আমরা সবাই একত্র হয়ে করেছি, সব সদস্যরা, যে যদি মজুরি দেরিতে হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে, মজুরির উপরে শ্রমিক ক্ষতিপূরণ পাবে। আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্টভাবে বলেছি যে বাংলাদেশের শিশু শ্রম নিরসনের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ আপনার প্রচুর প্রকল্প তৈরি হয়, কিন্তু এই প্রকল্পগুলোর কোনো জবাবদিহিতা নাই। এর টাকা কোথায় যায়, কি করে, কেউ জানে না। আমরা একটা শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছি সরকারকে, যে সরকার যেন একটা কমিটি গঠন করে, যারা এই শিশু শ্রম নিরসনের যে এখনকার যে কার্যক্রম সেটি কেন ফলপ্রসূ হচ্ছে না এবং ভবিষ্যতে কি করা দরকার সেটি আলোচনায় নিয়ে আসবে। শ্রমিকদের জন্য নাগরিক সুবিধা, বিশেষ করে চিকিৎসা, তার সন্তানদের শিক্ষা, ডে কেয়ার সেন্টার চলাচল, এটি নিশ্চিত করার জন্য শ্রমিক মালিক
কমিউনিটির যৌথ উদ্যোগের সরকারের যৌথ উদ্যোগের কথা বলেছি। মজুরির ব্যাপারে আমরা একটা মানদণ্ডের কথা বলেছি, জাতীয় মজুরির মানদণ্ড, নিম্নতম মজুরি, যেখানে একজন গৃহশ্রমিকও বলতে পারবে তার মজুরি কত, এবং তার ভিত্তিতে খাত ভিত্তিক মজুরি কত হতে পারে সেটির জন্য একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের জন্য বলেছি। এই স্থায়ী মজুরি কমিশনের বিশেষত্ব এটা হবে যে এটি শুধুমাত্র মালিক এবং শ্রমিকদের প্রতিনিধির প্রস্তাবের ভিত্তিতে মজুরি নির্ধারণ করবে না, এটি তাদের একটা নিজস্ব গবেষণার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সহ যে সমস্ত জরিপ অধিদপ্তর সহ সবাই যাতে আপনার নিজস্ব যে আমাদের যে মুদ্রাস্ফীতি থাকে, আমাদের যে পারিবারিক ব্যয়ের যে ভার থাকে, সেগুলোর উপর ভিত্তি করে প্রত্যেক বছর মজুরির একটা পরিমাণ মানদণ্ড নির্ভর করবে, যার ভিত্তিতে প্রতি 3 বছর পর পর ওই জাতীয় ন্যূনতম মজুরি মূল্যায়ন হবে, পুনর্মূল্যায়ন হবে, কিন্তু সেক্টর ভিত্তিক মজুরির বাৎসরিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে সেটি কাজে লাগবে। প্রত্যেকটা অভিবাসী শ্রমিক যখন নিবন্ধিত হবে তখন সে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি পায় এবং সে যেন সংগঠন করতে পারে, সে যেন তার স্ব ক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে পারে এবং অন্য দেশের শ্রমিক সংগঠনগুলোর সাথে যুক্ত হতে পারে। এই আইন যেন আইনের সন্নিবেশিত করা হয়, নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি সেক্টরে, সেটি সারা বাংলাদেশের জন্য একটা মডেল যেন হয়, বাংলাদেশের যেন নিরাপদ সংস্কৃতি গড়ে ওঠে, সেটার জন্য আমরা নিরাপত্তার জন্য একটা কাঠামো প্রস্তাব করেছি। বিবেচনায় রেখেছি বাংলাদেশের সংবিধান, আইএলও যে সমস্ত কনভেনশন বাংলাদেশ আপনার র্যাটিফাই করেছে, যে সমস্ত কর্মসূচির সাথে আইএলও স্বাক্ষর করেছে, আমরা যে তৃতীয় বিশ্ব থেকে এলডিসি থেকে গ্রাজুয়েশন হচ্ছে, তার জন্য আমাদের নতুন নতুন যে আন্তর্জাতিক দায়বদ্ধতা তৈরি হবে, তার ভিত্তিতে আমাদের প্রস্তুতি কী, আমরা কতগুলো ব্যাপারে শিফট করতে চাই, যেটি যার জন্য আমরা রূপান্তর বলেছি। একটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক অল্প কিছু শ্রমিকদের টার্গেট করে যে আইন, সেখান থেকে আমরা সার্বজনীন করতে চাই। আমরা শ্রমিকদের মজুরির যে আপনার নির্ধারণের যে এখনকার যে ব্যবস্থা আছে, শুধুমাত্র কয়েকটা খাত ভিত্তিক, সর্বোচ্চ 42টা খাত, এখান থেকে আমরা সার্বজনীন করতে চাই। ট্রেড ইউনিয়নের ব্যাপারে কয়েকটা রূপান্তরের প্রস্তাব করেছি, যে ট্রেড ইউনিয়ন এখন যেখানেই আপনি ইউনিয়ন করতে চান সেখানে আনুপাতিক হার, অর্থাৎ ওই এলাকায় ওই প্রতিষ্ঠানে কত শ্রমিক আছে এবং তার ভিত্তিতে আমরা কতজন কত পার্সেন্ট এখানে হবে, 20%, 30%, এবং এখানেই হচ্ছে সমস্ত হয়রানির শিকার হয় শ্রমিক আন্দোলন। এই শিফটে আমরা করেছি যে আমরা এখান থেকে সংখ্যায় যাব, অনুপাতে না। প্রতিষ্ঠানে কতজন হলে একটা ইউনিয়ন করতে পারবে, প্রতিষ্ঠান পুঞ্জে এবং এলাকা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক সেক্টরে, এবং সেটার জন্য যেন কোনো অধিদপ্তর থেকে বা মালিকের কাছ থেকে যেন সার্টিফিকেট না নিতে হয়। প্রত্যেকটা কারখানা পর্যায়ে একটা ওয়ার্কপ্লেস কোঅপারেশন কমিটি ফর্মের জন্য বলেছি, আর সেক্টর ওয়াইজ প্লাস জাতীয় সামাজিক নিরাপত্তা ফোরাম। ক্ষতিপূরণের ব্যাপারে আমরা এখন একদম সর্বনিম্ন তলানিতে আসছি, একজন মানুষ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে 2 লক্ষ টাকা। আমরা সেখানে দুটো প্রস্তাব করেছি, একটি হচ্ছে এখনকার পরিমাণ বাড়িয়ে একটা সর্বনিম্ন পরিমাণ ধার্য করা, এবং তার ভিত্তিতে অবহেলা অবজ্ঞাজনিত দুর্ঘটনা বা আইন অমান্যজনিত দুর্ঘটনার জন্য আইএলও কনভেনশন 121-এর ভিত্তিতে একটা জীবন চক্রভিত্তিক সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে আপনার আয়ের ক্ষতি অনুযায়ী ক্ষতিপূরণ নির্ভর করা। 24শে জুলাই আন্দোলনে তারা মারা গেছে, 90-তে মারা গেছে, স্বাধীনতা সংগ্রামে মারা গেছে, কিন্তু তাদের ইতিহাস কোনদিন লেখা হয় না। তাদের জন্য একটি স্মৃতি জাদুঘর করা এবং তাদের যে ঐতিহাসিক অবদানের স্বীকৃতি দিয়ে একটা দিবস করা, তাদের পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করার জন্য আমরা সুপারিশ করেছি। সরকারি দপ্তরে যাতে স্থায়ী কোনো জায়গায় স্থায়ী কাজে যেন অস্থায়ী শ্রমিক নিয়োগ না হয়, এবং এজেন্সি কর্তৃক নিয়োগকৃত শ্রমিকরা যেন যদি অস্থায়ী কাজে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে তারা সুরক্ষা পায়, সে ব্যাপারটা আমরা উল্লেখ করার চেষ্টা করেছি।